শহরের এক প্রান্তে অনেক খেটে খাওয়া দিনমজুর ও গরিব মানুষের বসবাস। এই স্থানের এক বাসিন্দা হরনাথ এক মিলে চাকরি করত, কিন্তু গত বছর ভারী মেশিন পড়ে যাওয়ার কারণে তার একটি পা জখম হয়ে যায়। সেই পা নিয়ে হরনাথ আর কোনো কাজই করতে পারে না। 1 বছর থেকে সে বাড়িতেই বসে আছে। এভাবে সংসার চলে না। বাড়িতে তার এক ছেলে ও মেয়ে। এমন অভাবের দিনে তার স্ত্রী যমুনা বলে, আমি বলি কি, এভাবে আর কতদিন কাটবে? দেখতে দেখতে তো বাড়ির সমস্ত জিনিসপত্র এক এক করে বিক্রি হয়ে যাচ্ছে। থালা হাঁড়ি বাটি ঘটি যা ছিল সবই তো গেছে। এবার দুটো রোজগার না করলে ছেলেমেয়েরা খাবে কি? কি করবো বলো, এই কোড়া পানে দিনমজুরে কাজ করতে পারি না। তাছাড়া যে বসে বসে কোনো কাজ করবো তারও উপায় নেই। যা কাজই করতে যাই না কেন, কোড়া মানুষ থেকে তাড়িয়ে দেয়। আমি ভাবছি কোনো বাড়িতে কাজ নেব, এতে করে অন্তত আমাদের না খেয়ে মরতে তো হবে না। যমুনা এর আগে হরনাথকে কাজের কথা বলেছিল, কিন্তু বারবারই হরনাথ তাকে লোকের বাড়িতে কাজ করতে বারণ করেছে। এইবারে সে আর কিছুই বলতে পারল না। কয়েকদিন থেকেই যমুনা কাজের সন্ধান করতে থাকে। এদিকে ওদিকে খোঁজ করার পরে শেষে যমুনা একটি বাড়িতে কাজ পেয়ে যায়। এরপর সে সেখানেই কাজ শুরু করে। কয়েকদিন কাজ করার পরেই যমুনা বুঝতে পারে বাড়ির মালকিন দেবশ্রী ম্যাডাম খুব কড়া মেজাজের মহিলা। তিনি যমুনাকে বলেন, শোনো যমুনা, তোমাকে প্রথম থেকেই বলে রাখি, কাজের সময় মতো আসবে আর সমস্ত কাজ শেষ করে তবেই বাড়ি যাবে। আর হ্যাঁ, তোমার চুরি করার স্বভাব নেই তো? আগের মেয়েটা চুরি করতে বলে তাকে এখান থেকে ভাগিয়ে দিয়েছি। এরকম কিছু করলে তোমাকে আমি আস্ত রাখবো না। ম্যাডাম, আমি গরিব মানুষ ঠিকই, কিন্তু এসব বাজে অভ্যাস আমার নেই। দুটো পয়সার জন্যই আমি আপনার বাড়িতে কাজ করছি। কেন আমি আপনার ক্ষতি করতে যাব বলুন তো? শোনো, এইসব তেল মাখানো কথা আমার একেবারে পছন্দ নয়। এখন যাও, গিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করো। ফাঁকিবাজি কিন্তু আমি একেবারে সহ্য করতে পারি না। এরপর যমুনা সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর শীত নামে। দেবশ্রী ম্যাডাম যমুনাকে ডেকে বলেন, শোনো যমুনা, বেশ শীত পড়েছে। আজ তুমি আমাদের সমস্ত লেপ কম্বলগুলো রোদে ছাদে দিয়ে এসো, তারপর ওগুলোকে তুলে নিয়ে আসবে। যমুনা এক এক করে সমস্ত লেপ কম্বল ছাদে নিয়ে গিয়ে রোদ খাইয়ে সেগুলোকে নামিয়ে আনে। মাইনের তুলনায় তাকে অনেক বেশি পরিশ্রম করতে হতো, কিন্তু সে তার নিজের ছেলে মেয়েদের কথা ভেবে পরিশ্রম করতে ভয় পেত না। এদিকে শীত ধীরে ধীরে বাড়তেই থাকে। একদিন রাতে যমুনার ছেলে পল্টু বলে, মা, আমার খুব ঠান্ডা লাগছে। ঠান্ডায় হাত পা একদম যেন জমে যাচ্ছে। মা, আমারও খুব ঠান্ডা লাগছে। আমার দিকটা তো পুরো ছেঁড়া। এই ছেঁড়া জায়গাটা থেকে হু হু করে বাতাস ঢুকছে। মা, দাঁড়া, আমি ওখানটাতে কিছু একটা দিয়ে দিই। এই বলে যমুনা সেই ছেঁড়া জায়গায় এক টুকরো কাপড় চাপা দিয়ে দেয়, কিন্তু তাতেও শীত যায় না। তখন পল্টু বলে, মা, কালকে শেখরদের বাড়িতে একটা কি সুন্দর কম্বল দেখেছি, যেন পুরো ভাল্লুকের লোমের গায়ের মতো। মা, ওই রকম একটা কম্বল কেনো না, ঠিক নরম আর সুন্দর মতো। বাবা, ওইসব কম্বলের তো অনেক দাম। আমি লোকের বাড়িতে কাজ করে পেট চালানোর চেষ্টা করছি। আমি কি আর অত দামি কম্বল কিনতে পারি বল? মা, তাহলে তুমি এমন একটা কম্বল কেনো যেটা খুব বেশি দামও নয়। এই কাঁথাটা তো একেবারে ফুটো আর ছেঁড়া, এতে কি আর শীত যায়? আচ্ছা ঠিক আছে মা, এই মাসে মাইনে পেলে আমি তোদের জন্য একটি কম্বল কিনে আনবো। এবার শান্ত হয়ে ঘুমা। মা, তুমি সত্যি বলছো? তুমি কম্বল কিনে আনবে? ইয়ে, কি মজা কি মজা! মা আমাদের জন্য কম্বল কিনে আনবে। দিদি, আমরা তখন খুব আরাম করে ঘুমাবো বল। কম্বল গায়ে দিলে আমাদের আর ঠান্ডাই লাগবে না। এরপর যমুনা মনে মনে বলে, আমার বাচ্চারা ভালো মন্দ খাওয়া পড়া খেলা এসব কিছুই চায় না। এই শীত থেকে বাঁচার জন্য একটু কম্বল চাই শুধু, আর আমি সেটাও দিতে পারছি না। না না, কালকে ম্যাডামের কাছ থেকে কিছু অ্যাডভান্স টাকা চাইবো, তারপরে একটা কম্বল কিনে আনবো। পরের দিন যমুনা কাজে যায়। তাকে আসতে দেখে দেবশ্রী ম্যাডাম বলেন, এই যে মহারানীর এতক্ষণে সময় হলো। বলি, তুমি যদি এত দেরি করেই আসবে তাহলে আসার দরকারই বা কি শুনি? অর্ধেক কাজ তো আমাকেই করতে হয়, বাকিটা না হয় আমিই করে নেব। ম্যাডাম, শীতের বেলা, তার উপরে আমার ছোট ছোট বাচ্চা, ওদেরকে কিছু খেতে দিয়ে আমি এখানে আসি, তাই একটু দেরি হয়ে গেছে। সকাল 8টা বাজে, এতক্ষণে বাড়ির সমস্ত কাজ হয়ে যাওয়ার কথা। এভাবে দেরি করলে কিন্তু আমি আর তোমাকে কাজে রাখতে পারবো না, এই আমি বলে দিলাম। এই জন্যই বলে, এইসব গরিব মানুষদেরকে দেখে শুনে তবেই কাজে রাখতে হয়। এভাবে বলবেন না ম্যাডাম, আমি বিপদে পড়ে আপনার বাড়িতে কাজে এসেছি। এখন আমাকে তাড়িয়ে দিলে আমার আর যাওয়ার কোনো পথ থাকবে না। আমি আর দেরি করে আসবো না ম্যাডাম, কাল থেকে আমি 7:30টাতে চলে আসবো। থাক, এখন একা কান্না না কেঁদে রান্নাঘরে গিয়ে সমস্ত কাজগুলো করে আমাকে উদ্ধার করো।
এরপর যমুনা রান্নাঘরে চলে যায়। প্রথমে চা জল খাবার করে সে দেবশ্রী ম্যাডামকে খেতে দেয়। তারপর বাসি থালা বাসন সবকিছু ধুয়ে সে রান্না চাপায়। এমন সময় দেবশ্রী ম্যাডাম তার খাওয়া শেষ করে একটা বাসন নিয়ে এসে সিঙ্কে রাখেন এবং বলেন, এই যে দিদিমণি, এইসব বাসনপত্রগুলো টেবিল থেকে আনার দায়িত্ব কার শুনি? তুমি কি দিন দিন নতুন হয়ে যাচ্ছ নাকি? কাজ করার মন না থাকলে ভালো করে বলে দাও। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, বুঝেছো? আমার বাড়িতে কাজ করবে বলে হাজার কাজের লোকে লাইন পড়ে আছে। দিদি, আমি এক্ষুনি এক সিঙ্ক থালা বাসন বেজেছি। এখানে জায়গা ছিল না বলে আমি এগুলোকে আগে পরিষ্কার করেছিলাম। এক্ষুনি আমি ওগুলোকে আনতেই যাচ্ছিলাম। আমি যাই বলি না কেন, প্রত্যেক কথা ঠিক উত্তর তোমার রেডি থাকে বলো? খুব চালাক ভাবো নিজেকে নাকি? তাড়াতাড়ি রান্নাটা সেরে কাপড়গুলো কেচে দাও, তারপর আমার রুমটা পরিষ্কার করার আছে। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি একটু গিজারের সুইচটা অন করে দেবেন? কাপড়গুলো কাচার জন্য একটু গরম জল হলে খুব ভালো হতো। ও বাবা, এ তো দেখছি মডার্ন কাজের লোক। কাপড় কাচার জন্য আবার গিজারের দরকার? বলি, এত আরামে কাজ করতে হলে তো আমি নিজেই সব কাজ করে ফেলতাম। পয়সা দিয়ে শুধু শুধু তোমাকে কেন রাখতাম? আচ্ছা আচ্ছা ম্যাডাম, গিজার চালাতে হবে না, আমি ঠান্ডা জলই কাপড় কেচে নেব। এরপর যমুনা ঠান্ডা জল দিয়ে কাপড় চোপড় কাচে। সারাদিন এত জল ঘাঁটাঘাঁটি করার পর তার হাত পা একেবারেই অসাড় হয়ে যায়। সমস্ত কাজকর্ম সেরে সে দেবশ্রী ম্যাডামের কাছে আসে। দেবশ্রী ম্যাডাম তখন রুম হিটারের কাছে বসে সন্দেশ খাচ্ছিল। কি হলো, তুমি এভাবে হঠাৎ এখানে দাঁড়িয়ে আছো যে? কিছু বলবে নাকি? ম্যাডাম, এই যন্ত্রটা কি? এর থেকে তো বেশ ভালো গরম গরম বাতাস বেরোচ্ছে দেখছি। এটার কি অনেক দাম? হ্যাঁ, এটার অনেক দাম। তোদের মতো গরিব ফকিরদের জন্য এইসব নয়। তা কি বলবি তাড়াতাড়ি বল। এভাবে আমার সামনে দাঁড়িয়ে থেকে আমার মুডটা নষ্ট করিস না। ম্যাডাম, বলছিলাম, আপনি যদি এ মাসের বেতনের কিছুটা অ্যাডভান্স দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আসলে অনেক ঠান্ডা পড়েছে তো, আর আমাদের বাড়িতে একটাও কম্বল নেই। আমার বাচ্চাগুলো ঠান্ডায় বিনা কম্বলে খুব কষ্ট পাচ্ছে। ওদের জন্য একটা কম্বল কিনতে হবে। কি, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এই 15 দিন হলো তুই কাজে এসেছিস, মাইনে হতে এখনো 15 দিন বাকি, তার উপরে তুই অ্যাডভান্স চাইছিস? এই জন্যই তো বলে এই গরিব লোকেদের খুব লোভ। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিটারটাকে দেখছিস, এবার বল তোর এই হিটারটাও চাই? আপনি ভুল বুঝছেন ম্যাডাম, আমি আপনার কোনো জিনিসে লোভ দিইনি। সত্যি আমার ছেলেমেয়েরা শীতে অনেক কষ্ট পাচ্ছে। শোন, আর একটা কথা বললে না আমি তোকে কাজ থেকেই সরিয়ে দেব। যা এখান থেকে, ভাগ। এভাবেই দেবশ্রী ম্যাডাম তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ম্যাডামের এরকম আচরণে যমুনা অনেক কষ্ট পায়। সে চোখে জল নিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় সে রাস্তার পাশে একটি মেলা দেখতে পায়। সেই মেলাতে এক জায়গায় একটি বোর্ডে লেখা ছিল বসে রান্নার প্রতিযোগিতা। শীতের সঙ্গে তাল মিলিয়ে রান্না করুন আর পুরস্কার হিসাবে পেয়ে যান ব্র্যান্ডেড কোম্পানির কম্বল। এই লেখা পড়ে যমুনা সেখানে গিয়ে রান্নার কম্পিটিশনে তার নাম দেয়। পরের দিন সকালে সে কম্পিটিশনে সুস্বাদু নলেন গুড়ের পায়েস তৈরি করে। তার হাতের পায়েস খেয়ে বিচারক তাকে প্রথম বলে ঘোষণা করে এবং তার হাতে কম্বলটি তুলে দেন। কম্বল নিয়ে সে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ রাস্তার ধারে একটি বৃদ্ধ মহিলাকে মুখ গুজে পড়ে থাকতে দেখে। তখন সে মনে মনে বলে, এ বাবা, এখানে এই মহিলাটা এভাবে পড়ে আছে কেন? কি হয়েছে এনার? আশপাশে তো আর একটাও লোক দেখছি না। এরপর যমুনা এগিয়ে গিয়ে মহিলাটাকে তোলার চেষ্টা করে এবং দেখে তার মাথায় একটি আঘাত। সে কোনো রকমে তাকে তুলে একটি গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে আসে। কিছুক্ষণ সেই মহিলার চিকিৎসা হওয়ার পর ডাক্তারবাবু যমুনাকে বলেন, শুনুন, আপনি যাকে এনেছেন ওনার মাথায় চোট লেগেছে আর কোমরের হাড়ও ভেঙে গেছে। আমার যতটা মনে হচ্ছে কোনো রাস্তার গুন্ডা ওকে আক্রমণ করে টাকা পয়সা সব কেড়ে নিয়ে পালিয়েছে। ওনার মাথা আমি স্টেচ করে দিয়েছি, এখন ওনাকে একটু স্যালাইন দেওয়া হয়েছে আর কিছু ওষুধপত্রও দেওয়া হয়েছে। এবার আমরা ওনার অপারেশন শুরু করব। আর হ্যাঁ, অ্যাকাউন্টে গিয়ে 10,000 টাকা জমা করে দেবেন। 10,000 টাকার কথা শুনে যমুনা চমকে যায়, কারণ তার কাছে অত টাকা ছিল না। সে একটু ভাবনা চিন্তা করে এবং তার মাথায় একটি বুদ্ধি আসে। সে মনে মনে বলে, এক কাজ করলে হয় না? আমি আজকে যে কম্বলটা পেয়েছি এটা তো একটা ব্র্যান্ডেড কোম্পানির কম্বল। আমি যদি এই কম্বলটাকে বিক্রি করে দিই তাহলে নিশ্চয়ই অনেক টাকা পাবো। এখন সেই টাকা দিয়ে এই বয়স্ক মহিলাটা চিকিৎসা করায়। আমার ছেলেমেয়েরা না হয় আর কয়েকটা দিন কষ্ট করে নেবে। এখন এই মহিলার চিকিৎসা করানোটাও বেশি দরকার। এই ভেবে যমুনা সেই কম্বলটিকে নিয়ে গিয়ে মেলায় যায় এবং বেশ কিছুক্ষণ সে ডাক দিয়ে বলে, কম্বল কম্বল, দামি কোম্পানির কম্বল নিয়ে যান, দাদা দিদিরা কম্বল নিয়ে যান। আপনার এই কম্বল নিয়ে গেলে বড় উপকার হবে, একজনের প্রাণ বাঁচবে। অনেকক্ষণ এভাবে ডাকাডাকি করার সত্ত্বেও কেউ সেখানে এসে কম্বল কেনে না। কিন্তু ভিড়ের মধ্যে এক ভদ্রলোক এ ধরনের কথা শুনে এগিয়ে আসে এবং তিনি বলেন,
তুমি কি বললে? এই কম্বল কিনলে একজনের প্রাণ বাঁচবে? তার মানে? দাদা ভাই, একজন রোগী হাসপাতালে ভর্তি, তার অপারেশনের জন্য টাকা লাগবে। 10,000 টাকা দিলে তবেই তার চিকিৎসা হবে। সেজন্য আমি এই কম্বলটা বিক্রি করতে চাই। আমি একজন সমাজসেবী, আমার একটা এনজিও আছে। মানুষের সেবা করা আমার পরম ধর্ম। এই নাও 10,000 টাকা, আর কম্বলটাও তুমি রাখো, শীতেতে তোমার কাজে লাগবে। ভদ্রলোকের কথা শুনে যমুনার চোখে জল চলে আসে এবং সে তাকে বলে, দাদা, এই পৃথিবীতে নিষ্ঠুর মানুষ যেমন আছে, তেমনি আপনার মতো দেবতারাও আছে। তাদের জন্যই তো আমাদের মতো অসহায় গরিবদের এত উপকার হয়। তোমার বাড়ি কোথায়, আর বাড়িতে কে কে আছে? এরপর যমুনা তার স্বামীর কথা এবং ছেলে মেয়েদের কথা বলে। কথা বলতে বলতে তার চোখে জল আসে। তখন ভদ্রলোক তাকে বলেন, ওহো, এইভাবে কেঁদো না। তুমি আমাকে দাদা বলে ডেকেছো। তা বোন, আমি তোমাকে একটা কথা বলছি। তুমি যদি চাও তাহলে আমাদের এনজিওতে কাজ করতে পারো। তোমার প্রাপ্য মাইনে আমি তোমাকে দেব। আর তাছাড়া আমাদের এনজিওর বয়স্ক মানুষদের সেবা শুশ্রূষা করার সুযোগও পাবে। আর হ্যাঁ, তোমার স্বামীকেও ডেকো, ওনাকে ওনার মতো একটা কাজ দিয়ে দেব, আর তা বাবদ কিছু টাকাও পেয়ে যাবে। সত্যি বলছেন দাদা? আপনি তো আমার বড় উপকার করলেন। আপনি আমাকে আপনার এনজিওর ঠিকানা দিন, আমি কাল থেকেই ওখানে কাজে লাগবো। এরপর সেই ভদ্রলোকের নাম ঠিকানা নিয়ে যমুনা হাসপাতালে ফিরে আসে এবং টাকা জমা দেয়। এদিকে সেই বয়স্ক মহিলার জ্ঞান ফিরে আসে। তিনি ডাক্তারবাবুকে তার মেয়ের ফোন নাম্বার দিয়ে তাকে সেখানে ডেকে পাঠান। তার মেয়ে আর কেউ নয়, সেই দেবশ্রী ম্যাডাম ছিল। ডাক্তার দেবশ্রী ম্যাডামকে সবকিছু বলে, কিভাবে যমুনা তার মাকে রাস্তা থেকে এনেছে এবং অপারেশনের টাকা জমা দিয়েছে। সবকিছু শুনে দেবশ্রী ম্যাডাম কান্নায় ভেঙে পড়েন এবং তিনি বলেন, যমুনা, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। তুমি যদি মাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে না আনতে, তাহলে হয়তো আজ আমি আমার মাকে ফিরেই পেতাম না। আমায় ক্ষমা করো যমুনা। ম্যাডাম, মানুষই তো মানুষের উপকারে আসে। যখন কোনো মানুষ বিপদে পড়ে, তখন যদি আমরা একটু সদয় হয়ে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে সে অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারে। আমি কেবলমাত্র মনুষ্যত্বটাই দেখিয়েছি। তুমি আমায় ক্ষমা করো যমুনা। তোমার কি লাগবে বলো? কম্বল, হিটার, আমি তোমাকে সব কিনে দেবো। আজকে আমি তোমাকে তোমার মাইনেটাও দিয়ে দিচ্ছি। আর এই নাও, এইটা তোমার অ্যাডভান্স টাকাটা। দেবশ্রী ম্যাডামের কাছ থেকে টাকাটা নিয়ে যমুনা গুনে গুনে 15 দিনের মাইনে নিয়ে নিজের কাছে রাখে এবং বাকি টাকাটা তাকে ফেরত দিয়ে বলে, এই নিন ম্যাডাম, আমি আমার 15 দিনের মাইনেটাই নিয়েছি শুধু। বাকি টাকাটা আমার লাগবে না। আর কাল থেকে আমি আপনার কাজেও যাব না। আপনি বরং নতুন কোনো কাজের লোক খুঁজে নিন। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, কাজের লোককে আর ওভাবে অপমান করবেন না। কাজের লোক গরিব হলেও সে মানুষ। এই বলে যমুনা সেখান থেকে চলে আসে। নতুন কম্বল পেয়ে তার ছেলেমেয়েরা মহা আনন্দে নেচে ওঠে আর তারা আরাম করে সেই রাতে ঘুমায়। পরের দিন থেকে যমুনা এবং তার স্বামী এনজিওর সঙ্গে যুক্ত হয় এবং তাদের জীবন ধীরে ধীরে অনেক আনন্দের হয়ে ওঠে। সুস্মিতা ও সঙ্গীতা তাদের মা রমিলা দেবীকে নিয়ে মনোহরপুর নামক গ্রামে বাস করত। সুস্মিতা সঙ্গীতার থেকে 10 বছরের বড় ছিল। সুস্মিতার রঘুনাথ নামক একটি ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু রঘুনাথ একটি অ্যাক্সিডেন্টে প্রাণ হারায়। তারপর থেকে সুস্মিতা তার মা বোনের সঙ্গেই থাকতো। সঙ্গীতা একটি কোম্পানিতে কাজ করত। সেখানেই তার সুমিতের সঙ্গে আলাপ হয়। এরপর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। বেশ কিছুদিন পর, মা, দিদি, তোমাদেরকে একটা কথা বলার ছিল। আমি যেখানে কাজ করি, সুমিত নামের একটি ছেলেকে আমি পছন্দ করি আর আমরা বিয়ে করতে চাই। ঠিক আছে, আমরা আগে ছেলে দেখব, তারপর আমাদের সিদ্ধান্ত জানাবো। হ্যাঁ, কালই সুমিত ওর বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। তুমি দেখবে সুমিতকে তোমাদের খুবই পছন্দ হবে। আর সুমিতের বাড়িতে ওর বাবা ছাড়া আর কেউই নেই। যখন কলেজে পড়তো তখনই ওর মা মারা যায়। আচ্ছা, আগে কাল আসুক, কথাবার্তা হোক, তারপর দেখছি। এরপর যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। পরের দিন সুমিত তার বাবা কুন্তলকে নিয়ে সঙ্গীতাদের বাড়িতে এসে উপস্থিত হয়। রমিলা দেবী যথাসাধ্য নিজের মেয়ের দেখাশোনার জন্য আয়োজন করেছিলেন। এরপর সকলে এক জায়গায় বসেছিল। তখন সঙ্গীতা সকলের জন্য চা, জলখাবার নিয়ে আসে এবং কুন্তল বাবুকে প্রণাম করে। তখন, বাহ, আপনার বৌমা তো খুব সংস্কারী দেখতে পাচ্ছি। তা বেশ ভালো। আমার ছেলের পছন্দ তো কোনো রকমই খারাপ হতে পারে না। আর তাছাড়া আমার ছেলের পছন্দের উপর বরাবরই ভরসা আছে। হ্যাঁ দাদা, দুটো মেয়েকে সুশিক্ষা দিয়েই বড় করে তুলেছি। আজ ওরা যা কিছু সবই ঈশ্বরের কৃপা আর বড়দের আশীর্বাদেই হয়েছে। আঙ্কেল, একটা কথা বলবো? আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না আপনি সুমিতের বাবা বলে। এই বয়সে দেখছি নিজের ফিটনেসকে ভালোই ধরে রেখেছেন। হ্যাঁ দিদি, আর বলো না। বাবার খাবার দেওয়া যেমন লিমিটের মধ্যে,
তেমনই রোজ যোগা করা যায়। আর তাছাড়া বাবা নিজেকে সবসময় ফিট রাখতে পছন্দ করে। হ্যাঁ দাদা, আপনি একা মানুষ, তাও দেখছি নিজেকে খুব ভালোভাবেই পরিচর্যা করে রেখেছেন, বেশ ভালো লাগলো। হ্যাঁ, আমার গার্জেন মিটিং এ তো আমার বাবাকে নিয়ে যেতে মাঝে মাঝে লজ্জা লাগতো। সবাই বলতো যে আমার দাদাকে নিয়ে এসেছি। আমি আর আমার বাবা বাইরে বেরোলে সকলে বলে আমরা নাকি দু ভাই। হ্যাঁ, নিজের একটু যত্ন নেই বটে। ওই কথাই আছে না, স্বাস্থ্যই সম্পদ, জান হে তো জাহান হে। এভাবেই তারা সকলেই হাসি মজা করছিল। দুটো পরিবার এমনভাবে কথাবার্তা হাসি ঠাট্টা করছিল যে মনে হচ্ছিল না তাদের আজ নতুন আলাপ হয়েছে। এমনই সময় রমিলা দেবী বলেন, অনেক কথাবার্তা হাসি ঠাট্টা হলো, এবার আসল কথায় আসা যাক। আমাদের আপনাদেরকে খুবই ভালো লেগেছে। আপনারা খুবই তাড়াতাড়ি মানুষদেরকে আপন করে নিতে পারেন। আর সুমিতকেও আমাদের বেশ পছন্দ হয়েছে। তাহলে বিয়ের দিনটা পাকা করে নেওয়া যাক। আমি তো প্রথম থেকেই বলছি, সঙ্গীতাকে আমার খুব ভালো লেগেছে। সঙ্গীতা আমার বাড়ির যোগ্য বৌমা হবে। হ্যাঁ, যখন সকলেরই পছন্দ, কারোর কোনো আপত্তি নেই, তাহলে আর দেরি করে লাভ নেই, শুভ কাজ বাকি রাখতে নেই। এই বলে তারা দুই পরিবার বিয়ের তারিখ ঠিক করতে থাকে। এইসবের মাঝে সুস্মিতা একটু একা একা চুপচাপ ছিল, যেটা কুন্তলবাবু অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিলেন। এভাবেই দিনক্ষণ দেখে সুমিত এবং সঙ্গীতার বিয়ের তারিখ 3 মাস পর ঠিক হয়। এরপর দুই পরিবার একসঙ্গে কেনাকাটা থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট একসঙ্গেই করতে থাকে। আস্তে আস্তে কুন্তলবাবু সুস্মিতাকে ভালো লেগে যায়। এমনই একদিন সুমিত এবং কুন্তলবাবু সুস্মিতাদের বাড়িতে যায়। সুমিত সমস্ত ডেকোরেশন সঙ্গীতা এবং তার হবু শাশুড়িকে দেখাতে থাকে। সেখানে সুস্মিতা ছিল না। সকলের চোখের আড়ালে কুন্তলবাবু সুস্মিতাকে নিয়ে ব্যালকনিতে যায়। কি হলো আঙ্কেল, আপনি এভাবে একা একা আমাকে নিয়ে এলেন যে? আমি তো নিচেই যাচ্ছিলাম। চলুন, আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, নিচে সকলের সঙ্গে একসঙ্গে কথা বলবো। না, আসলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কেন আঙ্কেল, কোনো কিছু প্রবলেম হয়েছে নাকি? কিছু সমস্যা থাকলে আপনি আমাকে খুলে বলতে পারেন, আমি সমাধান করার চেষ্টা করব। না, কোনো সমস্যা হয়নি। আমি তোমার সঙ্গে একটু পার্সোনালি কথা বলতে চাই। আর হ্যাঁ, আমাকে তুমি আঙ্কেল বলে ডেকো না, কুন্তল বলে ডাকো। এ আপনি কি বলছেন? আপনি আমার বোনের শ্বশুর মশাই, আপনাকে আমি কি করে নাম ধরে ডাকবো? হ্যাঁ, যতই আপনাকে দেখে কম বয়সী মনে হোক না কেন, কিন্তু আপনি বয়স এবং সম্মানে আমাদের থেকে অনেকই বড়। ওইসব বাদ দাও। আমি তোমাকে আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন না, কি বলবেন? অনেকক্ষণ থেকেই তো বলবেন বলছিলেন। আমি সমস্ত কিছুই সুমিতের মুখ থেকে শুনেছি। তুমি অল্প বয়সে স্বামী হারা হয়েছো, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, কি আর করব, সবই ভাগ্য। আমার ভাগ্যে কম দিনই স্বামী সুখ লেখা ছিল। ভাগ্যের পরিহাস কে আর বদলাতে পারেন বলুন? কেন বলছি, ভাগ্যের পরিহাস কখনই বদলানো যায় না। কেউ চাইলেও নিজের ভাগ্য নিজের বদলাতে পারবে না। তোমার বাড়ি থেকে কি তোমার বিয়ের ব্যবস্থা করেনি? আর বিয়ে? আমাদের সমাজ যতই উন্নতি হোক না কেন, একটা বিধবা মেয়েকে সবসময় সকলে খারাপ নজরেই দেখে আসে। বিয়ে তো দূরের কথা, একটা বিধবা মেয়ের সঙ্গে কেউ ভালো করে মিশতেই চায় না। বিধবা মেয়েরা নাকি অলক্ষণে হয়। আমি ওইসব মানি না। আমি তোমার ব্যবহার, কথাবার্তা সবকিছু দিয়ে আমি মুগ্ধ হয়েছি। আমি নিজের স্ত্রীকে হারিয়ে আমি বুঝতে পেরেছি স্বামী স্ত্রীর মধ্যেও একজন চলে গেলে কতটা কষ্ট হয়। সে যাই হোক, আমি তোমাকে বিয়ে করতে চাই। মানে আপনি কি বলছেন? বিয়ে করতে চান মানে? আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? আপনি আমার বোনের শ্বশুর, এটা কখনোই সম্ভব নয়। সমাজ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, এটা আমি করতে পারবো না। আর তাছাড়া আমার বোন অনেক কষ্ট পাবে। দেখো, আমি জানি এটা তোমার কাছে খুব একটা সহজ ব্যাপার না, কিন্তু তুমি সমাজের কথা কেন ভাববে? সমাজই তো তোমাকে এক ঘরে করে রেখে দিয়েছে, আর তুমি ওই সমাজের ভয় পাচ্ছ। আর আমি ওই সমাজকে ভয় পাই না। আর সঙ্গীতা সুমিত যখন এসে সত্যিটা জানতে পারবে, তখন ওরাও আপত্তি করবে না। এইভাবে কুন্তলবাবু সুস্মিতাকে নানা রকম ভাবে বোঝাতে থাকে, কিন্তু সুস্মিতা কিছুতেই রাজি হয় না। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। দুই পরিবার কাছাকাছি আসার সাথে সাথে কুন্তলবাবু ও সুস্মিতার সঙ্গে বেশি বেশি করে টাইম কাটানোর চেষ্টা করত। এভাবেই দেখতে দেখতে ধীরে ধীরে সুস্মিতা ও কুন্তলবাবুর কথায় রাজি হয়ে যায়। সঙ্গীতা এবং সুমিতের বিয়ের দিন চলে আসে। সঙ্গীত এবং সুমিতের বিয়ে সম্পন্ন হয়ে গেলে কুন্তলবাবু সুস্মিতাকে নিয়ে মণ্ডপের সামনে এসে হাজির হয়। তখন, পণ্ডিত মশাই, কোথায় যাচ্ছেন? সবে তো মাত্র একটা বিয়ে সম্পন্ন করেছেন, আর একটা বিয়ে বাকি আছে। কুন্তলবাবুর এমন কথা শুনে এবং সুস্মিতা ও কুন্তলবাবুকে বিয়ের সাজে দেখে কেউই ব্যাপারটা বুঝতে পারে না। এরপর সুমিত বলে, বাবা তুমি কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া তোমরা এরকম বিয়ের সাজে এখানে এসেছো কেন?
কারণ আমার আর সম্মিতার আজ এই মণ্ডপে বিয়ে হবে। পুরোহিত মশাই, মন্ত্র শুরু করুন। কুন্তল বাবুর এরকম কথাবার্তা এবং আচরণ দেখে এভাবেই সকলে নানান রকম মন্তব্য করতে থাকে, যেটা দেখেও শুনে সঙ্গীতা, সুমিত এবং রমিলা দেবীর খুবই রাগ হয়। এরপর কুন্তল বাবু এবং সুস্মিতার বিয়ে সম্পন্ন হয়ে যায়। তখন রমিলা দেবী বলেন, ছি সুস্মিতা, তোর কাছ থেকে এমন কাজটা আমি আশা করিনি। সত্যি, সমাজের সাথে সাথে আমিও যদি তোকে আমার ঘরে আশ্রয় না দিতাম তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। মা, আমার কথা শোনো। আসলে আমি... চুপ কর, আমি তোর একটাও কথা শুনতে চাই না। শেষে তুই তোর বোনের শ্বশুরকে বিয়ে করলি, তুই একবারও তোর বোনের কথা ভাবলি না? বেরিয়ে যা, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। রমিলা দেবী এভাবে বললে সুস্মিতা অনেক কান্নাকাটি করতে থাকে। এদিকে সুমিত এবং সঙ্গীতাও তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। তখন কুন্তল বাবু বলেন, সম্মিতা, তুমি এইভাবে কান্নাকাটি করো না, তুমি দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। চলো এখন বাড়ি চলো। এরপর সুস্মিতা কুন্তল বাবুর সঙ্গে কুন্তল বাবুর বাড়িতে আসেন। সম্মিতা, তুমি সুমন আর সঙ্গীতাকে বরণ করে বাড়ি তোলো। এখন থেকে তুমি ওদের সম্পর্কে তুমি সঙ্গীতার শাশুড়ি আর সুমনের মা হলে। না, আমার কোনো মা নেই, আর এইভাবে জোর করে কেউ আমার মায়ের জায়গা নিতে পারবে না। তোমাদের বিয়ে আমি মানি না। ছি দিদি, তোর লজ্জা করছে না? এত বড় কাণ্ড ঘটিয়ে আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিলি, তার উপরে এখন নাটক করতে এসেছিস? যা, সরে যা সামনে থেকে। আমি এখনো মরে যাইনি, বেঁচে আছি। আর আমি যখন এ বাড়ির গার্জেন, সেহেতু আমি যখন বলেছি সেহেতু সম্মিতা তোমাদের বরণ করবে। তাতে তোমাদের ইচ্ছা থাকুক আর নাই থাকুক। কুন্তল বাবুর কথায় সুস্মিতা বরণডালা নিয়ে সুমিত এবং সঙ্গীতাকে বরণ করতে চায়। তখন সুমিত বরণডালাটিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে, বন্ধ কর তোমাদের এই সব নাটক, নাহলে আমি আর সঙ্গীতা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের এই নোংরা খেলার মাঝে আমরা থাকতে চাই না। হ্যাঁ, তোরা সবাই বড় হয়ে গিয়েছিস, তোরা চাইলে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারিস, কিন্তু তার আগে আসল সত্যটা শুনে যা। আমাদের সকলেরই জানা উচিত। কি আর বলবে আসল সত্যটা কি? আমরা কি কিছু বুঝি না ভেবেছো? তুমি দিদিকে বিয়ে করেছো তুমি দিদির রূপ দেখে, আর দিদি তোমাকে বিয়ে করেছে তোমার টাকা সম্পত্তির লোভে। না, তোমাদের এটা ভুল ধারণা। সঙ্গীতা, তুমি তো জানো তোমার দিদি কিরকম, আর তোমার দিদি সকলের কাছ থেকে, সমাজের কাছ থেকে কিরকম ব্যবহার পেতে হয়েছে। ওর কি কোনো দোষ ছিল? না, ও শুধু বিধবা বলে। আমি এই সমাজকে এটাই দেখাতে চাই, সে বিধবা বলে অপয়া নয়, অভাগা নয়, তারও নিজের ব্যক্তিত্ব জীবন আছে। আর আমিও কোনো অর্থের লোভে কুন্তল বাবুকে বিয়ে করিনি। আমার বিয়ের কথা হলে লোকে কত রকম কথা বলতো, সেটা তো তুই ভালো করেই জানিস সঙ্গীতা। আমি অল্প বয়সে বিধবা হয়েছি, এখন আমার সারা জীবন পড়ে রয়েছে। আমি কি নিজের জন্য এতটুকু ভাবতে পারি না? তুই বল। আমরা শুধু সমাজের বিরুদ্ধে গিয়ে নিজেদের কথাই ভেবেছি, এছাড়া আমরা আর কোনো অন্যায় কাজ করিনি, আমার তো মনে হয়। আর সুমিতা যদি এ বাড়িতে আসে, সবাইকে আগলে রেখে এই সংসারটা সামলে নিত, সেই জন্য আমি ওকে বিয়ে করেছি। কুন্তল বাবু এবং সুস্মিতার মুখে এসব কথা শুনে সুমিত ও সঙ্গীতা নিজের ভুল বুঝতে পারে। এরপর তারা কুন্তল বাবুর এবং সুস্মিতার বিয়েকে স্বীকার করে নেয়। এরপর থেকে তারা চারজন সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে থাকে।